হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এনসিইআরটির লাস্ট চ্যাপ্টার ক্লাস 12 এর বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন শেষ চ্যাপ্টার। এটার সামারি আজকে আমরা পড়বো ইংলিশ বাংলা দুটো ভাষায়। এর সাথে কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য, সেটাও দেখে নেব। আমি এনসিইআরটির প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের সামারি করিয়ে দিয়েছিলাম। নিট একদম কাছে চলে এসছে, আজকে আমার লাস্ট চ্যাপ্টার। চলো। Since life originated on Earth nearly 3.8 billion years ago, there had been enormous diversification of life forms on Earth. প্রায় 3.8 বিলিয়ন বছর আগে পৃথিবীতে জীবন সৃষ্টির সময়কাল থেকে জীবনের ধরনসমূহের বিশাল বৈচিত্র্যীকরণ ঘটে। খুব স্বাভাবিক এটা। পৃথিবীতে আজকে আসেনি। পৃথিবীতে জীবন এসছে 3.8 বিলিয়ন বছর আগে। তো এত বছর আগে যখন পৃথিবীতে জীবন এসছে, স্বাভাবিকভাবেই প্রচুর বৈচিত্র্য থাকবেই জীবনের, কারণ প্রচুর চেঞ্জেস এসছে, প্রচুর ডাইভার্সিটি এসছে লাইফের মধ্যে। বায়োডাইভার্সিটি রেফার্স টু দ্য সাম টোটাল অফ ডাইভার্সিটি দ্যাট এক্সিস্টস অ্যাট অল লেভেলস অফ বায়োলজিক্যাল অর্গানাইজেশন। জীবন সংগঠন সমূহে সর্বস্তরে উপস্থিত জীব বৈচিত্র্য সমূহের যোগফলকেই বায়োডাইভার্সিটি বলে। তো বেসিক্যালি জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলতে কাকে বোঝায়? তাকেই বোঝায় যেখানে সারা পৃথিবীতে যত রকমের স্পিসিস বা প্রজাতি আছে সবাইকে তুমি একসাথে যোগ করো। এবার সেই স্পিসিসের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়াও আসতে পারে, এবং তার মধ্যে অ্যানিমেলও আসতে পারে, তার মধ্যে ফাঙ্গাসও আসতে পারে, তার মধ্যে প্লান্টও আসতে পারে, সব কিছু আসতে পারে। যে কোনো স্পিসিস যদি হয়, সবাইকে এরম মিলিয়ে দাও, সব স্পিসিসদের একসাথে আমরা বলতে পারি বায়োডাইভার্সিটি। জীব বৈচিত্র্য মানে কত রকমের বৈচিত্র্যপূর্ণ জীব তুমি দেখতে পাচ্ছ। Of particular importance is the diversity at genetic, species and ecosystem levels, and conservation efforts are aimed at protecting diversity at all these levels. জিনগত, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক পর্যায়ে বৈচিত্র্যসমূহের নির্দিষ্ট গুরুত্ব রয়েছে এবং উক্ত প্রতিটি স্তরে জীববৈচিত্র্যকে সুরক্ষা প্রদান করাই সংরক্ষণের লক্ষ্য। তো এই বায়োডাইভার্সিটি তুমি বিভিন্ন ভাবে বলতে পারো। তুমি জেনেটিক বা জিনগত বলতে পারো, যে কত রকমের জিন পৃথিবীতে রয়েছে, কত রকমের স্পিসিস বা প্রজাতি রয়েছে, কত রকমের ইকোসিস্টেম বাস্তুতন্ত্র রয়েছে, সবের মধ্যেই বৈচিত্র্য রয়েছে, বায়োডাইভার্সিটি রয়েছে। তো এদের প্রত্যেককে সুরক্ষা করা দরকার, আমাদের প্রোটেক্ট করার দরকার। More than 1.5 million species have been recorded in the world, but there might still be nearly 6 million species on Earth waiting to be discovered and named. পৃথিবীতে এখনো পর্যন্ত 1.5 মিলিয়নের অধিক প্রজাতির তথ্য উদ্ঘাটিত হয়েছে, কিন্তু আরও প্রায় 6 মিলিয়ন প্রজাতির তথ্য আবিষ্কার ও নামকরণের অপেক্ষায় রয়েছে। তো এখন অবধি তো তুমি 1.5 মিলিয়ন স্পিসিস বা প্রজাতি রয়েছে যাদেরকে আমরা চিনি, যাদের নাম হয়েছে, কিন্তু এখনো 6 মিলিয়ন রয়েছে স্পিসিস যাদেরকে আমরা এখনো আইডেন্টিফাই করে উঠতে পারিনি, প্রপারলি ডিসকভার করে উঠতে পারিনি, নাম দিতে পারিনি। Of the named species, more than 70% are animals, of which 70% are insects. নামাঙ্কিত প্রজাতিগুলোর মধ্যে 70% এর অধিক প্রাণী এবং এদের 70% হলো পতঙ্গ প্রজাতি। তো এই যে 1.5 মিলিয়ন বলছি স্পিসিস যাদের নাম দেওয়া হয়েছে, তার মধ্যে 70% এর বেশি কিন্তু অ্যানিমালস, আর যে অ্যানিমালস গুলো রয়েছে তার মধ্যে 70% আবার ইনসেক্ট। The group fungi has more species than all the vertebrate species combined. ছত্রাক গোষ্ঠীর প্রজাতি সংখ্যা মেরুদণ্ডী গোষ্ঠীর সব প্রজাতির অপেক্ষা যোগফল অধিক হয়। ফাঙ্গাস এত রয়েছে, ছত্রাক এত রয়েছে যে তুমি যদি ওদেরকে যোগ করো, তাদের সংখ্যা যত ভার্টিব্রেট রয়েছে না মেরুদণ্ডী, তাদের থেকেও বেশি। India, with about 45,000 species of plants and twice as many species of animals, is one of the 12 mega diversity countries of the world. ভারতবর্ষে প্রায় 45,000 প্রজাতির উদ্ভিদ রয়েছে, 45,000, আর তার দ্বিগুণেরও অধিক প্রাণী রয়েছে, মানে 90,000-এরও বেশি। তাই ভারতবর্ষ বিশ্বের 12টি মেগা ডাইভার্সিটি দেশের মধ্যে একটি অন্যতম দেশ। এত
প্লান্ট রয়েছে মোর দ্যান 45,000 এবং তারও ডবল অ্যানিমাল রয়েছে মানে 90,000। সেই জন্য আমরা ভারতবর্ষকে কি বলি যে 12টা মেগা ডাইভার্সিটি কান্ট্রি যে রয়েছে পৃথিবীর তার মধ্যে একটা। মেগা ডাইভার্সিটি মানে যেখানে প্রচুর ডাইভার্সিটি দেখা যায়, সেরকম 12টা কান্ট্রি পৃথিবীতে রয়েছে, আমাদের দেশ কিন্তু তাদের মধ্যে একটা। তাহলে ভাবো আমাদের দেশে কত জীব বৈচিত্র্য। Species diversity on Earth is not uniformly distributed but shows interesting patterns. পৃথিবীতে প্রজাতি বৈচিত্র্যের বন্টন সর্বত্র একই রকম হয় না। তার মানে এইটা বলতে চাইছে যে এরকম নয় যে সব জায়গায় একই হারে তুমি ডাইভার্সিটি দেখতে পাবে। ইন্ডিয়াতে যত ডাইভার্সিটি দেখছো বাংলাদেশেও তত, বা চায়নাতেও তত, বা আমেরিকাতেও তত, ওরকম ভাবে হয় না। It is generally highest in the tropics and decreases towards the poles. এই বৈচিত্র্য সাধারণত ক্রান্তীয় অঞ্চলে খুব বেশি হয়, মেরু অঞ্চলের দিকে ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। ক্রান্তীয় মাঝামাঝি অঞ্চলে প্রচুর বেশি, আর যত তুমি পোলার রিজিয়নের দিকে যেতে থাকবে মেরু, সেই দিকে কি হয় অ্যানিমাল বা প্লান্টের ডাইভার্সিটি, স্পিসিস ডাইভার্সিটি কমতে থাকে। ইম্পর্টেন্ট এক্সপ্লানেশনস ফর দ্য স্পিসিস রিচনেস অফ দ্য ট্রপিক্স আর, এই যে ট্রপিক অঞ্চলে বা ক্রান্তীয় অঞ্চলে প্রজাতির প্রাচুর্য রয়েছে তার কেন কি কারণে রয়েছে? Tropics had more evolutionary time. ক্রান্তীয় অঞ্চল অধিক বিবর্তনকাল দেখা গেছে। তাছাড়া কি হয়েছে? They provide a relatively constant temperature. এখানকার আপেক্ষিক অপরিবর্তনীয় পরিবেশ। দেখবে ট্রপিক বা ক্রান্তীয় অঞ্চলে না সারা বছর মোটামুটি একই রকমের টেম্পারেচার, একই রকমের ওয়েদার থাকে, খুব বেশি ফ্লাকচুয়েট করে না। এই খুব ঠান্ডা এই খুব গরম তা হয় না। তারপর একটা কনস্ট্যান্ট টেম্পারেচার যায়, যেটা কিনা জীবদের পক্ষে খুব সুবিধাজনক। দে প্রোভাইড আ রিলেটিভলি কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড রিসিভ মোর সোলার এনার্জি উইচ কন্ট্রিবিউটস টু গ্রেটার প্রোডাক্টিভিটি। আর কি হয়, এই অঞ্চল দ্বারা অধিক মাত্রায় সৌরশক্তির শোষণ, যার ফলস্বরূপ এই অঞ্চলের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। আর ক্রান্তীয় অঞ্চলের আরেকটা সুবিধা হচ্ছে যে সেখানে সোলার এনার্জি প্রচুর পরিমাণে পাওয়া যায়, সূর্যের আলো প্রচুর পরিমাণে পাওয়া যায়, তার ফলে কিন্তু প্রোডাক্টিভিটি বাড়ে। অফকোর্স যে জায়গায় সূর্যের আলো বেশি সেখানে প্রাণের সঞ্চার বেশি হবে, সেটা তো স্বাভাবিক কথা। স্পিসিস রিচনেস ইজ অলসো ফাংশন অফ দ্য এরিয়া অফ আ রিজিয়ন। প্রজাতি প্রাচুর্য একটি প্রদেশের কোনো একটি অঞ্চলের কার্যকারিতাকেও নির্দেশ করে। মানে একটা রিজিয়ন কিভাবে চলছে, একটা রিজিয়নে কত ভালো সূর্যের আলো পাচ্ছ, কত ভালো মাটি রয়েছে, কত ভালো ওয়েদার রয়েছে, কত ভালো টেম্পারেচার রয়েছে, কত ভালো প্রোডাক্টিভিটি রয়েছে, কত প্লান্টসরা কত উৎপাদনশীল, সবকিছুকে কিন্তু সবকিছুর ওপর ডিপেন্ড করে স্পিসিস রিচনেস। দ্য স্পিসিস এরিয়া রিলেশনশিপ ইজ জেনারেলি আর রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক ফাংশন। প্রজাতি অঞ্চল সম্পর্ক সাধারণত একটি আয়তাকার পরাবৃত্ত প্রদর্শন করে। দেখো এইটা কথাটা না আমি তোমাকে এখানে সামারিতে বোঝাতে পারবো না, এর জন্য আমাদের গ্রাফ দেখতে হবে, যে গ্রাফ আমাদের এনসিইআরটিতে রয়েছে, তো চ্যাপ্টারের মধ্যে রয়েছে। সেই গ্রাফটা তো আমি এখন বোঝাতে পারবো না, কারণ তাহলে আমাকে শুধু সেটুকুই পড়াতে হয়, তা করলে তো হবে না। তো যেহেতু চটপট সামারি ডিভাইস আমরা করছি, তুমি এইটুকু জানো যে স্পিসিস এরিয়া রিলেশনশিপ কিরকম তোমার গ্রাফ দেয়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, যেটাকে বলে আয়তাকার পরাবৃত্ত। It is believed that communities with high diversity tend to be less variable, more productive and more resistant to biological invasions. এটা বিশ্বাস করা হয় যে যে সম্প্রদায়গুলোতে অধিক বৈচিত্র্য থাকে তাদের মধ্যে কম পরিবর্তনশীল তারা হয়, এবং অধিকতর উৎপাদনশীল হয়, এবং অধিকতর বহিরাগত প্রজাতি সমূহের অনুপ্রবেশের ক্ষেত্রে অধিকতর প্রতিরোধক্ষম হওয়ার প্রবণতা দেখা যায়। দেখো যেখানে ডাইভার্সিটি যত বেশি না, যেখানে যত বেশি জীব বৈচিত্র্য, সেই জায়গায় কি হয়, তত কিন্তু সেই জায়গা তত স্ট্রং হয়, ঠিক আছে, সেখানে পরিবর্তন কম হবে, সেখানে কিন্তু প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীল প্রচুর হবে। স্বাভাবিক, একটা জায়গায় 10টা প্রাণী আর একটা জায়গায় 100টা প্রাণী, তুমি কোথায় বেশি উৎপাদন পাবে? যেখানে 100টা প্রাণী, তাই না? তো যত ডাইভার্সিটি বেশি সেখানে প্রোডাক্টিভিটি বেশি, এবং বাইরের কোনো ফরেন অবজেক্টের আক্রমণ থেকেও কিন্তু তারা বেশি নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে। যেখানে যত বেশি ডাইভার্সিটি তারা তত বেশি বাইরের আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। Earth's fossil history reveals incidents of mass extinctions in the past, but the present rates of extinction largely attributed to human activities are 100 to 1000 times higher. পৃথিবীর জীবাশ্ম ইতিহাস অতীতকালে প্রজাতির বিপুল হারে অবলুপ্তির ঘটনাকে উদ্ঘাটিত করে, কিন্তু সাম্প্রতিক কালে প্রায় 100 থেকে 1000 গুণ বেশি হারে প্রজাতি অবলুপ্তি ঘটেছে এবং 15500-র বেশি প্রজাতি বিলুপ্তি ঝুঁকির সম্মুখীন।
তো এটাই বলছে যে আমাদের যে পৃথিবীর যে জীবাশ্মর ইতিহাস বা ফসিল রিপোর্ট, সেটা থেকে বলে যে পাস্টে তো অনেক বেশি মাস এক্সটিংশন হয়েছিল, প্রচুর মাস এক্সটিংশন, মানে বিপুল হারে অবলুপ্তি। তুমি জানো ডাইনোসর মাস এক্সটিংশন হয়েছিল, সব একসাথে মরে যায়, সেটা হতে পারে, কিন্তু দেখা গেছে যে বর্তমান কালে মানুষের অ্যাক্টিভিটি কিন্তু এত বাজে, হ্যাঁ, তার ফলে কিন্তু এই এক্সটিংশন অনেক বেশি হারে হচ্ছে, 100 থেকে 1000 টাইম হায়ার। ঠিক আছে, যতই পূর্বে মাস এক্সটিংশন হয়ে থাকুক, বর্তমান কালে 100 থেকে 1000 টাইমস হায়ার এক্সটিংশন চলছে। এখানে একটা জিনিস ভুল দিয়েছে, দেখো, নিয়ারলি 700 স্পিসিস হ্যাভ বিকাম এক্সটিংক্ট ইন রিসেন্ট টাইমস। 700 স্পিসিস, 700 প্রজাতি বর্তমানকালে এক্সটিংক্ট হয়ে গেছে, সেটা কিন্তু এখানে দেয়নি। বাংলা বইতে দেখো এই 700 ডেটাটা দেয়নি, বাংলা বইতে এটা মিস করে গেছে। এই জন্য ইংলিশ বাংলা এভাবে আমি তোমাদের পড়াচ্ছি, কারণ বাংলা বইয়ে প্রচুর ভুল রয়েছে। তুমি দেখো এই লাইনটা বাংলা বইয়ে দেয়নি, যে বর্তমানে 700-র বেশি প্রজাতি এক্সটিংক্ট হয়ে গেছে, মানে বিলুপ্তি হয়েছে, আর 15,500-র বেশি প্রজাতি কারেন্টলি ফেস দ্য থ্রেট অফ এক্সটিংশন, মানে 15,500-র বেশি প্রজাতি বিলুপ্তি ঝুঁকির সম্মুখীন, মানে এরা এখনো বিলুপ্তি হয়নি, হবে হবে করছে, ঝুঁকির সম্মুখীন। 700 তো বিলুপ্তি হয়েই গেছে, আর 15,500 হব করছে, এবং তার মধ্যে 600-র বেশি কিন্তু ইন্ডিয়াতেই রয়েছে। এই যে ঝুঁকিতে যারা রয়েছে 15,500, চিন্তা করো, তার মধ্যে 650-এর বেশি ইন্ডিয়াতেই রয়েছে। The cause of high extinction rates at present include habitat, particularly forest loss and fragmentation, overexploitation, biological invasions and co-extinction. তো এই যে এত বিলুপ্তি হচ্ছে, এর কারণ কি? আধুনিককালে উচ্চ হারে প্রজাতি অবলুপ্তির কারণ কি? বাসস্থানের সংকোচন, বিশেষত বনভূমি ও বাসস্থানের খণ্ডীভবন। প্রজাতির থাকার বাসযোগ্য জমি নেই, সব কেটে কুটে ইন্ডাস্ট্রি হচ্ছে, তোমার চাষাবাদ হচ্ছে, তো বেচারা প্রাণীরা থাকবে কোথায়? তো বেসিক্যালি হ্যাবিটেট লস হচ্ছে, বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে, হ্যাবিটেট খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে কেটে, তার জন্য বাঁচছে না প্রাণী। ওভার এক্সপ্লয়টেশন, মাত্রাতিরিক্ত ব্যবহার বা শোষণ। ধরো যতটা প্রোডাক্ট তুমি একটা বনভূমি থেকে পাও, তার থেকে অনেক বেশি তুমি কালেক্ট করছো, সব গাছ কেটে কাঠ নিয়ে নিচ্ছ, তো গাছ আর বাঁচবে? বায়োলজিক্যাল ইনভেশন, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, বাইরে থেকে অনেক ফরেন যারা স্পিসিস রয়েছে তারা ঢুকে পড়ছে। কো এক্সটিংশন, সহ অবলুপ্তি, একসাথে অবলুপ্তি ঘটছে। এই সব কারণগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে এক্সটিংশন ঘটছে বর্তমানকালে। Earth's rich biodiversity is vital for the very survival of mankind. মানব জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে পৃথিবীর সমৃদ্ধ জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। তো এটা তোমাকে মনে রাখতে হবে। তুমি ভাবতেই পারো যে ম্যাম বায়োডাইভার্সিটি রেখে আমি কি করব, কেন একে সংরক্ষণ করব? কারণ ওকে সংরক্ষণ করলে আমাদের ম্যানকাইন্ডের উন্নতি হবে। দ্য রিজনস ফর কনজার্ভিং বায়োডাইভার্সিটি আর ন্যারোলি ইউটিলিটেরিয়ান, ব্রডলি ইউটিলিটেরিয়ান অ্যান্ড এথিক্যাল। তো জীববৈচিত্র্য সংরক্ষণের যুক্তি বা কারণসমূহ হলো সংকীর্ণ উপযোগী যুক্তি বা কারণ, বিস্তৃত উপযোগী যুক্তি বা কারণ, বিস্তৃত উপযোগী যুক্তি বা কারণ, নৈতিক যুক্তি বা কারণ। তো প্রচুর তোমার কারণ রয়েছে আমরা কেন বায়োডাইভার্সিটি করব। সেটা সংক্ষিপ্ত হারে হতে পারে, সেটা প্রশস্ত হারে কারণ তোমাকে আমি বলতে পারি, বা এথিক্যাল বা নৈতিকভাবে আমি কারণ দিতে পারি। প্রচুর কারণ রয়েছে যে যে কারণে তুমি বায়োডাইভার্সিটিকে রক্ষা করবে। There are many indirect benefits we receive through ecosystem services such as pollination, pest control, climate moderation, and flood control. জীববৈচিত্র্য থেকে প্রত্যক্ষভাবে সুযোগ সুবিধা লাভ করা ছাড়াও কি কি সুযোগ সুবিধা আমরা পাই? খাদ্য, তন্তু, আগুন জ্বালানোর কাঠ, ঔষধপত্র ইত্যাদি। এগুলো ছাড়াও কিন্তু তুমি পরাগযোগ, পতঙ্গ, পেস্ট নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন, বন্যা নিয়ন্ত্রণের মতো বাস্তুতান্ত্রিক পরিষেবা সমূহ থেকে আমরা পরোক্ষভাবে কিছু সুবিধা লাভ করি। তো এক তো হচ্ছে যে তুমি ডাইরেক্ট তো জঙ্গল থেকে উপকার পাচ্ছই, তুমি খাবার পাচ্ছ, কাঠ পাচ্ছ, ওষুধ পাচ্ছ, তাছাড়াও কিছু ইনডিরেক্ট কারণও রয়েছে। পলিনেশন, পরাগযোগ হয়, যত জঙ্গলে গাছে ফুল থাকবে তত পলিনেশন হবে। পেস্ট কন্ট্রোল হবে, তুমি পতঙ্গ পেস্ট নিয়ন্ত্রণ করতে পারো, তোমার জলবায়ু ভালো হবে, তোমার ফ্লাড হবে না। তো এগুলোরও তো প্রয়োজন রয়েছে, শুধুমাত্র ডাইরেক্ট গাছ থেকে কি পাচ্ছি সেটাই তো একমাত্র কারণ নয়। We also have a more responsibility to take good care of Earth's biodiversity and pass it on in good order to our next generation.
পৃথিবীর জীববৈচিত্র্যের রক্ষণাবেক্ষণ এবং একে যথাযথ অবস্থায় আমাদের পরবর্তী বংশধরদের নিকটে পৌঁছে দেওয়াও কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব, যে আমরা কতটা কি এর টেক কেয়ার করব এবং আমাদের পরবর্তী জেনারেশনের কাছে কিন্তু এর বার্তা আমরা পৌঁছে দেব। চলো নেক্সট, বায়োডাইভার্সিটি কনজারভেশন মে বি ইন সিটু অ্যাজ ওয়েল অ্যাজ এক্স সিটু। জীববৈচিত্র্য সংরক্ষণ ইন সিটু হতে পারে, এক্স সিটু হতে পারে। ইন সিটু কনজারভেশন, the endangered species are protected in their natural habitat so that the entire ecosystem is protected. ইন সিটু সংরক্ষণ পদ্ধতিতে বিপন্ন বা লুপ্তপ্রায় প্রজাতিদের তাদের নিজস্ব প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা হয়, যার ফলে সমগ্র বাস্তুতন্ত্রটি সুরক্ষিত থাকে। ইন সিটু, ইন মানে কি, যেখানকার জিনিস সেখানেই তুমি তাদেরকে সংরক্ষণ করলে, যে যেখানে থাকে তাকে সেখানেই সংরক্ষণ করলে, ওখান থেকে উপরে নিয়ে গেলে না, তাকেই বলে ইন সিটু। Recently, 34 biodiversity hotspots in the world have been proposed for intensive conservation efforts. নিবিড়ভাবে সংরক্ষণ প্রয়াসকে বাস্তবায়িত করার জন্য পৃথিবীতে 34টি জীববৈচিত্র্য হটস্পট স্থাপনের প্রস্তাব করা হয়েছে। 34টা বায়োডাইভার্সিটি হটস্পট পৃথিবীতে আইডেন্টিফাই করা রয়েছে, যেখানে কিন্তু যেগুলোকে কনজারভেশন যেগুলোতে করা হবে, যেখানে প্রচুর বায়োডাইভার্সিটি রয়েছে। বায়োডাইভার্সিটি হটস্পট মানে যেখানে প্রচুর বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য রয়েছে, সেই জায়গাগুলোকে কিন্তু কনজার্ভ করা হবে, সেগুলোকে কনজার্ভ করার জন্য এফোর্ট নেওয়া হচ্ছে। অফ দিস 3 কভার ইন্ডিয়াস রিচ বায়োডাইভার্সিটি রিজিয়নস। এর মধ্যে এই 34টার মধ্যে 3টে তুমি ইন্ডিয়ায় পাবে। কি কি? ওয়েস্টার্ন ঘাট, শ্রীলঙ্কা, হিমালয়া অ্যান্ড ইন্দো বার্মা। তো এই পশ্চিম ঘাট, শ্রীলঙ্কা, হিমালয়, ইন্দো বার্মা, এই তিনটে হচ্ছে তোমার ভারতবর্ষেই রয়েছে হটস্পট। Our country's in situ conservation efforts are reflected in its 14 biosphere reserves, 90 national parks, more than 450 wildlife sanctuaries and many sacred groves. এবার এই ইন সিটুর এক্সাম্পল কি কি? এক্সাম্পল হচ্ছে 14টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, 90টি জাতীয় উদ্যান রয়েছে, 450টির বেশি অভয়ারণ্য রয়েছে, কিছু পবিত্র বনভূমি রয়েছে। এইগুলো হচ্ছে তোমার নানা রকমের ইন সিটু কনজারভেশন এভাবে করা হয়েছে। এগুলো হচ্ছে এক্সাম্পল। এক্স সিটু কনজারভেশন কি হয়? এক্স সিটু কনজারভেশন মেথডস ইনক্লুড প্রোটেক্টিভ মেইনটেনেন্স অফ threatened species in zoological parks and botanical gardens, in vitro fertilization, tissue culture propagation and cryopreservation of gametes. জুলজিক্যাল পার্ক এবং উদ্ভিদ উদ্যান সমূহে বিপন্ন প্রজাতির সুরক্ষা ব্যবস্থাপনা, ইনভিট্রো নিষেক, কলা পালনের মাধ্যমে বংশবিস্তার এবং জনন কোষে ক্রায়ো সংরক্ষণ এক্স সিটু পদ্ধতির অন্তর্ভুক্ত। দেখো এক্স সিটু মানে কি বলো তো? এক্স সিটু মানে তোমার জীব হোক বা প্লান্ট হোক, তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এসে সংরক্ষণ। ইনসিটু কি বলেছিলাম? যেখানকার সেখানে। যেমন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা ন্যাশনাল পার্ক কি, সেখানের প্রাণী রয়েছে, তাদেরকে তুমি সেখানেই সংরক্ষণ করছো। এক্সিটুর এক্সাম্পল যেমন ধরো তোমার চিড়িয়াখানা বা বটানিক্যাল গার্ডেন। তো চিড়িয়াখানায় কি ওরাও চিড়িয়াখানাতেই সারা জীবন তো ছিল না, কোথাও একটা থেকে নিয়ে এসেছো চিড়িয়াখানায় প্রোটেকশন দিতে। বা বটানিক্যাল গার্ডেনে তুমি সেখানে গাছ পুঁতে তাদের প্রোটেকশন দিচ্ছ। ইনভিট্রো ফার্টিলাইজেশন, তুমি ল্যাবরেটরিতে ফার্টিলাইজেশন করছো। টিস্যু কালচার, তুমি ল্যাবরেটরিতে প্লান্ট টিস্যু কালচার করছো। ক্রায়ো প্রিজার্ভেশন, তুমি লিকুইড নাইট্রোজেনে গ্যামেট প্রিজার্ভ করছো। এগুলো কোনোটাই কিন্তু সেই জায়গার নয়, অন্য জায়গা থেকে এনে তাদেরকে প্রিজার্ভেশন, তাকে বলে এক্স সিটু। আমরা করব কিছু কোয়েশ্চেন, এইটুকুর থেকে আমি তোমাদের জন্য কিছু স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন নিয়েছি। তোমরা জানো স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন নিটের জন্য ঠিক কতটা ইম্পর্টেন্ট বর্তমান কালে। প্রথম কোয়েশ্চেন, মোর দ্যান 1.5 বিলিয়ন স্পিসিস হ্যাভ বিন রেকর্ডেড ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে এখনো পর্যন্ত 1.5 বিলিয়নের অধিক প্রজাতির তথ্য উদ্ঘাটিত হয়েছে। ঠিক না ভুল? ভুল। কেন বলো তো? তোমার ফট করে দেখে মনে হবে ঠিক, কিন্তু ঠিক না। বিলিয়ন নয় বাবা, মিলিয়ন। মিলিয়ন, ঠিক আছে, বিলিয়ন নয়। এভাবে কিন্তু নিচে দিয়ে দেবে পুট করে। ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য 12 মেগা ডাইভার্সিটি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। ভারত বিশ্বের 12টি মেগা ডাইভার্সিটি দেশের মধ্যে একটি অন্যতম দেশ। ঠিক আছে, এটা ঠিক, এটা কোনো ভুল নেই। তাহলে স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট, 2 ইজ কারেক্ট, 1 ভুল 2 সঠিক। আনসার ডি। নেক্সট বলছে স্টেটমেন্ট 1, স্পিসিস ডাইভার্সিটি ইজ জেনারেলি হাইয়েস্ট ইন দ্য পোলস অ্যান্ড ডিক্রিজেস টুয়ার্ডস দ্য ট্রপিক্স। প্রজাতি বৈচিত্র্য সাধারণত মেরু অঞ্চলে বেশি হয়, ক্রান্তীয় অঞ্চলে ধীরে ধীরে হ্রাস পায়। তাই কি? না, উল্টো। পোলে হাইয়েস্ট না, হাইয়েস্ট থাকে ট্রফিকে, হাইয়েস্ট ট্রফিকে, আর পোলে হচ্ছে কমতে থাকে। মেরু অঞ্চলে কমে আর ক্রান্তীয় অঞ্চলে হাইয়েস্ট, জাস্ট উল্টো। তাহলে এটা ভুল। The species area relationship is generally a rectangular hyperbolic function. প্রজাতি অঞ্চল সম্পর্ক সাধারণত একটি আয়তাকার পরাবৃত্ত প্রদর্শন করে। এটা ঠিক। তাহলে 1 is correct, 2 is incorrect, 1 ভুল 2 সঠিক। 1 is incorrect, 2 is correct, 1 ভুল 2 সঠিক। আনসার হচ্ছে ডি। হলো। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব।
কমিউনিটিজ উইথ হাই ডাইভার্সিটি টেন্ড টু বি মোর ভেরিয়েবল। যে সম্প্রদায়গুলোর অধিক বৈচিত্র্য সমন্বিত হয় তারা বেশি পরিবর্তনশীল হয়। ভুল। যত বেশি হাই ডাইভার্সিটি তত কম পরিবর্তনশীল, লেস ভেরিয়েবল। ঠিক আছে। আচ্ছা, নিয়ারলি 15,500 স্পিসিস হ্যাভ বিকাম এক্সটিংক্ট ইন রিসেন্ট টাইমস। সাম্প্রতিককালে 15,500 প্রজাতি বিলুপ্তি ঘটেছে। না না না, বিলুপ্তি ঘটেছে 700। 15,500 হচ্ছে বিলুপ্তি হবে, ঝুঁকিতে রয়েছে। তাহলে দুটোই ভুল। তাহলে বোথ স্টেটমেন্ট 1 and 2 আর ইনকারেক্ট, 1 এবং 2 উভয়ই ভুল, আনসার হচ্ছে বি। চলো, তো এই হলো গিয়ে কোয়েশ্চেন। আচ্ছা, এইগুলো যারা ইউটিউব থেকে দেখছো তারা স্ক্রিনশট নিতে পারো কোয়েশ্চেনগুলো, যারা আমার পেড ব্যাচ থেকে দেখছো তারা এগুলো পিডিএফ পেয়ে যাবে। আর যারা নেক্সট ইয়ার নিট দেবে বলে মনে করছো, আমার কাছে অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাও, ইউ ক্যান এনরোল মাই ব্যাচ। আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একবার দিয়ে দিচ্ছি। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো, খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে। ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর পিডিএফ নোটস, এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে। এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়, ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না, ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি। একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 1000 টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।